বেশ কয়েকদিন যাবৎ রুদ্রনাথকে বাড়ির বাইরে থাকতে হয় তার অফিসের কাজে। বাড়ি ফিরে সে দেখে ঝড় বৃষ্টির ফলে তার বাড়ির বেশ কিছুটা অংশ ভেঙে পড়েছে। তার বউ মেয়েকে অনেক খোঁজাখুঁজির পর সে দেখতে পায় না। শোবার ঘরের খাটের নিচ থেকে পাওয়া যায় তার বউ এবং মেয়ের মৃতদেহ। রুদ্রনাথ প্রকৃতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয় যে প্রকৃতি তার কাছ থেকে যা কেড়ে নিয়েছে তা সে ফিরিয়ে আনবেই। তারপর রুদ্রনাথকে আর দেখতে পাওয়া যায় না। এই ঘটনার 20 বছর পর একটি বিশেষ পদ্ধতি অনুসরণ করে কিছু খুন হতে থাকে এবং যাদের খুন হচ্ছে প্রত্যেকেই যুবতী। ব্যাপারটা ইনভেস্টিগেশনের দায়িত্ব প্রত্যয় এবং কমলের ওপর। তারা প্রমাণ জোগাড় করে এক ফুচকা বিক্রেতা ভৈরব সিংয়ের ওপর সন্দেহ করতে থাকে। সেখানে গিয়েও তারা সঠিক প্রমাণ পায় যে ভৈরব সিংই বিশেষ একটি মেয়ের ফুচকায় এক ধরনের ড্রাগ মিশিয়ে থাকে। প্রত্যয় দোষীকে নাগালে পেয়ে গেলেও সে তাকে গ্রেপ্তার করে না। তার বিশ্বাস খুন করা ভৈরব সিংয়ের পক্ষে সম্ভব নয়, খুনগুলো অন্য কেউ করছে। প্রত্যয় এবং কমলের মধ্যে কিছু কথোপকথন চলতে থাকে। কথোপকথন শেষে কমল ঘর থেকে বেরিয়ে গেলে প্রত্যয়ের পেন স্ট্যান্ডটা অসাবধানতাবশত পড়ে যায়। সেখানে সে দেখতে পায় একটি তামার পয়সা, যেটা সে একটি মৃতদেহের মাথার সামনে থেকে মাটির কিছুটা অংশ খুঁড়ে পেয়েছিল। এটা দেখার পর প্রত্যয়ের কাছে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। আজ আপনাদের জন্য জিৎ দত্তের লেখা রুদ্রনাথ দ্বিতীয় পর্ব। গল্পের লেখককে অসংখ্য ধন্যবাদ এই রকম একটি গল্প আমাদের উপহার দেওয়ার জন্য। গল্পের কথক এবং কমলের চরিত্রে দীপম, রুদ্রনাথ এবং প্রত্যয়ের ভূমিকায় চয়ন, জয়তীর চরিত্রে সঞ্চারী, শেফালি দেবীর চরিত্রে শ্রীমতী সাথী, এছাড়া অন্যান্য চরিত্রে চয়ন এবং দীপম, শব্দগ্রহণ, আবহ এবং স্পেশাল এফেক্টসে চয়ন। শুরু হচ্ছে আজকের গল্প রুদ্রনাথ দ্বিতীয় পর্ব। দূর থেকেই ভৈরব সিং দেখতে পেল জয়তী আসছে। আজ অন্য দিনের থেকে মশলাটাও একটু বেশি মিশিয়েছে। জয়তী কাছে আসতেই ভৈরব সিং বলল, দিদিমণি, আজ কিন্তু আপনাকে আমার সাথে যেতে হবে। জয়তী বিরক্ত হয়ে বলল, সে তো বলেইছি যাব, কিন্তু বেশি দেরি করতে পারবো না। ভৈরব সিং কথা না বাড়িয়ে ফুচকা দিতে থাকে। ধীরে ধীরে রাত একটু ঘন হয়, আশেপাশের ভিড় কমে আসে বেশ খানিকটা। ভৈরব সিংয়ের দোকানেও লোকজন কম আসে। জয়তীর দিকে তাকিয়ে ভৈরব সিং দেখে ওর চোখ লাল হয়ে গেছে, মাথাটা বুকের কাছে ঝুঁকে এসেছে অনেকটা, শরীরটা যেন টাল খাচ্ছে। ভৈরব সিং আশপাশটা একবার দেখে নিয়ে বলে, दीदीमणि अब चले क्या? ज़्यादा देर हो गया तो आपको ही तकलीफ होगी। উত্তরে জয়তী কথা বলে না, শুধু মাথা নাড়িয়ে সায় দেয়। দোকানটা একটা সাইডে লাগিয়ে দিয়ে জয়তীকে সাথে নিয়ে হাঁটা দেয় ভৈরব সিং। কোথায় কোন দিকে যে যাচ্ছে সে বিষয়ে কোনো খেয়ালই নেই জয়তীর। ও শুধু চুপ করে ভৈরব সিংকে অনুসরণ করছে, কিন্তু আজ যেন রীতিমতো ও টাল খাচ্ছে। একটা জায়গায় এসে ভৈরব সিং বলল, इसके बाद जो रास्ता है ना दीदीमणि, वो একটু অন্ধকার আছে। अच्छा होगा अगर आप मेरे हाथ पकड़ के चले तो, ना হলে গিরে যেতে পারেন। জয়তী কোনো কথা বলল না, বাধ্য মেয়ের মতন ভৈরব সিংয়ের হাতটা ধরে। ভৈরব সিং ওকে কোথায় যে নিয়ে যাচ্ছে তা জানে না জয়তী। অন্য সময় হলে ও ফিরে যেত বা চিৎকার করতো হয়তো, কিন্তু এখন যেন সেটা করারও শক্তি নেই ওর মধ্যে। শরীরটা এতটাই ঢিলে লাগছে যে চোখ অবধি বন্ধ করে রেখেছে জয়তী। ভৈরব সিং ওকে যেদিকে টেনে নিয়ে চলেছে ও সেই দিকেই যাচ্ছে। হঠাৎ ভৈরব সিং ছেড়ে দিল জয়তীর হাতটা। এতক্ষণে চোখ খুলল জয়তী, ভাবল ওরা এসে গেছে বুঝি। কিন্তু এ কি ভীষণ অন্ধকার! এই অন্ধকারে এক হাত সামনে দাঁড়িয়ে থাকা লোককেও তো দেখা সম্ভব নয়।
জয়তী চোখ বড় বড় করে একটু চেষ্টা করলো দেখার, কিন্তু ও তো কাউকেই দেখতে পাচ্ছে না। সেই অন্ধকারের মধ্যেই যেন পুরো পৃথিবীটা দুলছে জয়তীর সামনে। ওর মনে হলো সারা পৃথিবীর আলো যেন এক নিমেষে মুছে গেছে ওর চোখ থেকে। এই জগতে যেন আলোর অস্তিত্ব বলেই কিছু নেই। কি অনন্ত, কি আদিম সেই অন্ধকার, আর এর সাথে যোগ হয়েছে এক অনন্ত নিস্তব্ধতা। এত নিস্তব্ধ কি করে হয়ে যায় পৃথিবী? একটা ঝিঝি পোকা অবধি ডাকছে না এখানে। জয়তী কি একই সাথে অন্ধ আর বধির হয়ে গেছে? তার এই ব্রহ্মাণ্ডে কি কোনো আলো, কোনো শব্দ নেই? এবার একটু ভয় লাগলো জয়তীর। ও এখন কোথায় আছে তার কোনো ধারণাই নেই। পার্সে মোবাইলটা আছে ঠিকই, কিন্তু সেটা এই অন্ধকারে হাতড়ে বের করাও মুশকিল। তার সাথেই যেভাবে ওর মাথা টলছে, মনে হচ্ছে আর এক পা এগোলেও সে মাথা ঘুরে পড়ে যাবে। নিজের সব শক্তি এক করে ডেকে ওঠে জয়তী। ভৈরব কাকু, ভৈরব কাকু। কোনো সাড়া আসে না উল্টো দিক থেকে। জয়তী আবারও ডাকে, ভৈরব সিং কাকু, কোথায় গেলে তুমি? সাড়া দাও, আমি তোমায় দেখতে পাচ্ছি না। জয়তীর কথাগুলোই প্রতিধ্বনিত হয়ে ওর কানে ফিরে আসে, আর কোনো শব্দের উৎস খুঁজে পায় না সেই অন্ধকারে। হঠাৎ কাছেই কোথাও এক নিশাচর পাখি ডেকে ওঠে। ভয় পেয়ে উদ্ভ্রান্তের মতো ছুটতে চেষ্টা করে জয়তী, কিন্তু পারে না। এক পা চলতে গিয়েই এতক্ষণ থেকে ওর চোখের সামনে ভ্রাম্যমান পৃথিবীটা যেন আচমকাই উল্টে যায়। মাটির ওপরে সজোরে আছড়ে পড়তে থাকে জয়তী, কিন্তু পড়ে না। একজোড়া বলিষ্ঠ হাত ধরে নেয় জয়তীকে। জয়তী প্রথমে ভাবল ভৈরব সিং ফিরে এসেছে বুঝি, কিন্তু পরক্ষণেই বুঝতে পারে এ হাত ভৈরব সিংয়ের নয়, তার থেকে অনেক বেশি বলিষ্ঠ ও পুরুষালী। প্রশ্ন করে জয়তী, আপনি কে? প্রত্যুত্তরে সেই নিস্তব্ধতাকে ছিন্ন করে শোনা যায় এক বজ্রগম্ভীর কণ্ঠস্বর। আমি কে তা নয় একটু পরেই জানলি। এখন আয় আমার সাথে। লোকটা জয়তীকে অন্ধকারের মধ্যে দিয়ে টেনে নিয়ে যায়। কিছু দূর পর গিয়ে ওর হাত ছেড়ে দেয়। এবার সেই গম্ভীর গলায় আদেশ আসে, বসে পড়। ওখানে একটা গাছের গুড়ি আছে, ওটার ওপর বসে পড়। জয়তী নিচু হয়ে হাতড়ে গুড়িটা খুঁজে পায়। এতক্ষণ পরও একটু বসে। ওর মাথাটা যেন এখন আরও বেশি ঘুরছে, চোখ দুটো যেন ঘুমে বন্ধ হয়ে আসছে। এতক্ষণে লোকটা একটা মশাল মতন কিছু জ্বালায়। সেই ক্ষীণ আলোতে অতি কষ্টে জয়তী চোখ খুলে দেখতে পায় চারিদিকে শুধু জঙ্গল আর ঝোপঝাড়। মানুষটিকেও এতক্ষণে কিছুটা দেখতে পায় জয়তী। মাথায় এলোমেলো ঝাঁকড়া চুল, গাল ভর্তি বড় বড় দাড়ি ও গোঁফ, পরনে রক্তাম্বর। চোখের মণিতে যেন সেই মশালের আগুনেরই প্রতিফলন। এটা কোন জায়গা? আপনি আমাকে এখানে এনেছেন কেন? প্রশ্ন করে জয়তী। প্রত্যুত্তরে লোকটা বলে, কাজ আছে যে। জয়তীর গলা শুকিয়ে আসছে। ও জিভ দিয়ে ঠোঁট দুটোকে ভিজিয়ে নিয়ে বলে, কি কাজ? আর আর আপনি কে? ভৈরব সিং কোথায়? আমার নাম জেনে তোমার লাভ নেই। ভৈরব সিংকে তো এখন আর দরকার নেই আমাদের। কাজটা তো তোমার সাথে। হঠাৎই হেসে ওঠে লোকটা। তারপর হাসি থামিয়ে নিজের ঝোলা থেকে একটা কিছু বের করে জয়তীর সামনে ধরে। জয়তী দেখে সেটা একটা অদ্ভুত দেখতে কাঠের পুতুল। নিজের মুখটা জয়তীর খুব কাছে এগিয়ে আনে লোকটা। সেই আধো অন্ধকারে সেটা যেন আরও বেশি রহস্যময় লাগছে। একটা পৈশাচিক হাসি লেগে রয়েছে ওর মুখে। জয়তী আর লোকটার মাঝে এখন শুধু সেই কাঠের পুতুলটার ব্যবধান। আদেশের বাণী ফুটে ওঠে লোকটার স্বরে, তাকাও, তাকাও আমার চোখের দিকে।
জয়তী খুব কষ্টে চোখ খুলে রাখে। ওর চোখের পাতাটা যেন ক্রমশ ভারী হয়ে আসছে। চোখের দৃষ্টি কেমন যেন ঘোলাটে হয়ে যাচ্ছে ধীরে ধীরে। ও যেন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে সেই লোকটার গভীর চোখের মধ্যে, যেখানে শুধুই অন্ধকার, কোনো আলোর প্রবেশাধিকার নেই সেখানে। সেই লোকটা বলেই চলেছে, নিজেকে অনুভব করো, অনুভব করো এই পুত্তলিকার মধ্যে। নিজেকে বিলীন করে দাও অনন্তে। তোমার আত্মা এখন এই পুত্তলিকার অন্তরে। তোমার সত্তা এখন আমার, তোমার শরীরের নয়। এই কাঠের পুতুলের মধ্যে তোমার এখন জড়া নেই, অনুভূতি নেই। দুঃখ, কষ্ট, সুখ, আনন্দ, যন্ত্রণা, কাম, ক্রোধ, লোভ, মোহ, জাগতিক স্বার্থ বলতে কিচ্ছু নেই তোমার। তোমার শরীর এখন শুধুই খোলস মাত্র। এ খোলস বিনষ্ট করতে দাও, বিনষ্ট করতে দাও। এতক্ষণে ফের কথা বলে জয়তী। ওর দৃষ্টি এখন স্থির, কণ্ঠস্বর শান্ত, দেহভঙ্গি নিরুত্তাপ। অনেক দূর থেকে যেন ভেসে আসছে ওর কণ্ঠস্বর। এই স্বরে কোনো রকম কোনো মানবিক উত্তেজনার লেশ মাত্র নেই। এ যেন কোনো প্রাণ শক্তিহীন যান্ত্রিক কণ্ঠস্বর। আমাকে আমাকে মায়ের প্রসাদ হিসেবে নিবেদন করুন প্রভু। উঠে দাঁড়ালো লোকটি। আবার সেই নিস্তব্ধ অন্ধকারকে বিদীর্ণ করে ধ্বনিত হলো ওর জ্যান্ত হাসি। চরম প্রশান্তির ছাপ লোকটির চেহারায়। লোকটি উঠে গিয়ে একটু দূরে রাখা একটা বস্তা থেকে দুটো জিনিস বের করে নিয়ে এলো, একটা ভোজালি আর একটা নরকঙ্কাল। ভালো করে দেখলে বোঝা যায় নরকঙ্কালটা কোনো প্রাপ্তবয়স্কের নয়, একটা শিশু। নরকঙ্কালটার খুলিতে পরম যত্নে হাত বোলালো লোকটা। তারপর সেটা নিয়ে এসে রাখলো জয়তীর সামনে। জয়তী এখন স্থিরভাবে বসে সেই গাছের গুঁড়িটার উপর। কোনো উত্তেজনা বা আন্দোলন ওর শরীরে নেই। চোখের মনি উদ্দেশ্যহীনভাবে স্থির। খুব মৃদু স্বাভাবিক নিঃশ্বাস পড়ছে ওর। লোকটা একটা তামার চাকতি জয়তীর কপালে ছোঁয়ালো। কী সব যেন মন্ত্র বলল বিড়বিড় করে। তারপর সেই চাকতিটা নিয়ে গিয়ে রাখল নরকঙ্কালটার করটির ওপর। এবার মন্ত্রোচ্চারণের শব্দটা একটু জোরে হলো। সেই মন্ত্রের ভাষা স্বাভাবিক সংস্কৃত নয়, অন্য কিছু। মশালের আগুনটা কমে এসেছিল। লোকটা সেটাকে খুঁচিয়ে দিল। লক লক করে ফের জ্বলে উঠল পাবক শিখা। সেই আগুনে চাকতিটাকে ভালো করে গরম করলো লোকটা। তারপর গরম অবস্থাতেই সেটা এনে মাটিতে একটু গর্ত করে পুঁতে দিল জয়তীর সামনে। এরপর সেই গর্তের ওপর কাঠের পুতুলটাকে বসালো। এবার শুধু রক্তে ঠান্ডা করতে হবে সেই চাকতি। তারপর এই 5 জন যোগিনীর করটি দিয়ে তৈরি পঞ্চমুণ্ডের আসনে বসে বীজমন্ত্র জপ করতে হবে। ভজালিটা হাতে তুলে নেয় লোকটা। জয়তীকে উদ্দেশ্য করে বলল, বড় ক্ষুধার্ত, বড় তৃষ্ণার্ত। মা তোমার রক্ত চান। তুমি কি দেবে মাকে তোমার রক্ত? জয়তী সম্মতিসূচক ঘাড় নাড়ে। লোকটা জয়তীকে হাতে ধরে তুলে এনে কাঠের মূর্তিটার সামনে উপুর করে শুইয়ে দেয়। একটা গাছের মোটা ডাল এনে রাখে ওর গলার নিচে। ওর চুলের বাঁধন খুলে ঘাড়ের দুপাশে এলিয়ে দেয় চুলগুলো। জয় মা, জয় মা। এই বলে ভোজালিটা তুলে প্রথম কোপটা বসাতে যায় লোকটা। ঠিক সেই সময় কি একটা কারণে উস্কে ওঠে মশালের আগুনটা। আর সেই আগুনের আলোতে কি একটা জিনিস দেখে মুহূর্তের জন্য হাতটা কেঁপে যায় লোকটার। ব্যাস, ওই এক মুহূর্তেই অনেকটা দেরি হয়ে যায়।
কাছেই ঝোপের ভিতর থেকে একটা পিস্তল গর্জে ওঠে। একটা বুলেট এসে বিঁধে যায় লোকটার ডান কবজিতে। ওর হাত থেকে ভোজালিটা ছিটকে পড়ে যায়। এরপরই অনেকগুলো টর্চের আলো এসে পড়ে ওর মুখের ওপর। আহত কবজিটা চেপে ধরে মাটিতে বসে পড়ে লোকটা। একদল পুলিশ মুহূর্তের মধ্যেই ওকে ঘিরে ফেলে। পুরো ব্যাপারটা ঘটতে সময় লাগে মাত্র কয়েক সেকেন্ড। লোকটার অন্য হাতে হ্যান্ডকাপ পরাতে পরাতে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ প্রত্যয় নিয়োগী বলে, রুদ্রনাথ তান্ত্রিক, ইউ আর আন্ডার অ্যারেস্ট। 4টে কুমারী মেয়েকে নৃশংসভাবে গলা কেটে খুন ও আর একজনকে খুনের চেষ্টা করার অভিযোগে আপনাকে গ্রেফতার করা হচ্ছে। আপনার সাথী ভৈরব সিংহ এখন আমাদের হেফাজতে, সুতরাং ঝামেলা না করে আমাদের সাথে কোঅপারেট করুন। রুদ্রনাথের বস্তা থেকে উদ্ধার হয় আগের 4টে মেয়ের কাটা মুন্ডু। সেগুলো পচে তার থেকে দুর্গন্ধ বেরোচ্ছিল। এছাড়া রুদ্রনাথের কাছ থেকে পাওয়া সেই শিশু কঙ্কাল ও ভজালিটিও পুলিশ বাজেয়াপ্ত করে। কয়েকজন লেডি কনস্টেবল তাড়াতাড়ি গিয়ে জয়তীকে তুলে ধরে বসায়। জয়তীর দৃষ্টি এখনও স্থির। পুলিশের সাথে জয়তীর মা শেফালি দেবীও এসেছিলেন। উনি তাড়াতাড়ি ছুটে গিয়ে মেয়েকে তুলে চোখে মুখে জল দেন, কিন্তু তাতে কোনো রকম ভাবান্তর দেখা যায় না। ইতিমধ্যে সাব ইন্সপেক্টর কমল দুটো গাড়ি নিয়ে স্পটে এসে হাজির। প্রত্যয় কমলকে উদ্দেশ্য করে বলে, কমল, তুমি তাড়াতাড়ি ওনাকে হসপিটালে নিয়ে যাও। ওনাকে ড্রাগের ওভারডোজ দিয়ে পরে হিপনোটাইজ করা হয়েছে। কমল, জয়তী, শেফালি দেবী ও কয়েকজন লেডি কনস্টেবলকে সাথে নিয়ে হসপিটালের দিকে রওনা হয়। যাওয়ার সময় শেফালি দেবীর সাথে একবার চোখাচোখি হয় রুদ্রনাথের। ক্ষণিকের জন্য বিস্ময়ের রেখা ফুটে ওঠে ওনার চোখে মুখে, আর পরক্ষণেই বিস্ময়ের জায়গায় সেখানে ফুটে ওঠে ভয়। তাড়াতাড়ি চোখ নামিয়ে গাড়িতে উঠে পড়লেন শেফালি দেবী। প্রত্যয় ও অন্যান্য পুলিশরা রুদ্রনাথকে নিয়ে অন্য গাড়িতে ওঠে। গাড়িতে ওঠার আগের মুহূর্ত পর্যন্ত রুদ্রনাথ এক দৃষ্টে তাকিয়ে থাকে কমলদের গাড়িটা যেদিক থেকে এসছিল সেই রাস্তার দিকে। ঘড়িতে বিকেল 4:30। শহরের একটি নামী হসপিটালের বেডে শুয়ে আছে জয়তী। সামনে একটা চেয়ারে বসে আছে সাব ইন্সপেক্টর কমল। বাইরে ডাক্তারবাবুর সাথে কিছু জরুরি কথা বলছে প্রত্যয় আর শেফালি দেবী। সেই ঘটনার পর 1 সপ্তাহ কেটে গেছে। জয়তী এখন অনেকটাই সুস্থ, হয়তো আজই হসপিটাল থেকে ছাড়া পেয়ে যাবে। এর মধ্যে বিগত 3-4 দিন প্রত্যয় শহরে ছিল না, গোরখপুর গিয়েছিল ইনভেস্টিগেশনের জন্য। প্রায় একই সাথে ঘরে ঢুকলেন শেফালি দেবী আর প্রত্যয়। কমল উঠে দাঁড়ালো, চোখের ইশারায় ওকে বসতে বলল প্রত্যয়। নিজে পাশে একটা চেয়ার টেনে নিয়ে বসল। শেফালি দেবী গিয়ে মেয়ের পাশে বসলেন। জয়তীকে ধরে সোজা করে বসিয়ে দিলেন শেফালি দেবী। তারপর কেমন আছেন মিস জয়তী? এখন অনেক ভালো। দ্যাটস আ গ্রেট নিউজ। ডাক্তারের সাথে কথা হলো, আপনাকে কালই রিলিজ করে দেবে। আজ রাতটা শুধু ওনারা একটু অবজারভেশনে রাখতে চান। কিন্তু স্যার, এসব কি হলো কিছুই তো বুঝলাম না। কে উনি, আর কেনই বা আমাকে মারতে চাইছিলেন? আমি তো ওনাকে কোনোদিন দেখেছি বলে মনে পড়ছে না। হ্যাঁ স্যার, আমারও অনেক কিছু জানার আছে। আপনি সব কিছু বুঝলেনই বা কী করে? আর এই খুনগুলোর মোটিভই বা কী ছিল? চেয়ারের ওপর শরীরটা এলিয়ে দিল প্রত্যয়। তারপর একটু আড়মোড়া ভেঙে বলল, এই কেসে অনেক কিছুই আমার কাছেও অধরা ছিল, তাই আমি গোরখপুর গেছিলাম। ওখানে গিয়ে এমন কিছু সত্যি আমার সামনে আসে যা আমাকেও অভিভূত করে দেয়। আমার এত বছরের কেরিয়ারে আমি কোনোদিন এমন ঘটনা দেখিনি। কী সেই ঘটনা স্যার? আর এই কেসের সাথে গোরখপুরই বা কীভাবে জড়িয়ে আছে? তাহলে প্রথম থেকেই বলি, শোনো। এই গল্পের সূত্রপাত হয় আজ থেকে প্রায় 20 বছর আগে, ইউপির গোরখপুর জেলার রাপ্তি নদীর পাড়ে একটা ছোট্ট গ্রামে। সেই গ্রামে বউ আর বছর 2-এর মেয়েকে নিয়ে ছিল রুদ্রনাথের ছোট্ট পরিবার। রুদ্রনাথ বাঙালি হলেও কর্মসূত্রে ওকে গোরখপুরে থাকতে হতো। পেশায় তিনি ছিলেন একজন কেমিস্ট। একটা কোম্পানিতে ভালো পোস্টেই চাকরি করত, তাই সংসার মোটামুটি সচ্ছলে ছিল ধরা যায়। একবার কোম্পানির একটা কাজে বেশ কয়েকদিনের জন্যই ওকে চেন্নাই যেতে হয়েছিল।
তখনকার দিনে এখনের মতো মোবাইল ফোনের রমরমাটা ছিল না। কাজের ফাঁকে সবসময় বাড়িতে ফোন করার সুযোগও পেত না সে। এর মধ্যেই একদিন প্রচণ্ড ঝড় বৃষ্টি বন্যা হয় ওদের গ্রামে। রাপ্তি নদী ফুলে উঠে অনেক জায়গায় জলমগ্ন হয়, ঘরবাড়ি ভেঙে পড়ে, গাছ উপড়ে যায়। বাড়ির বাইরে থাকায় স্বাভাবিকভাবে রুদ্রনাথ এসবের কোনো খবরও পায়নি। প্রায় 10-15 দিন পর সে যখন বাড়ি ফেরে ততদিনে সব শেষ। বাড়ি ফিরে মাথায় হাত পড়ে যায় তার। পুরো বাড়ি গাছ টাছ পড়ে ভেঙে চুরে লণ্ডভণ্ড। এদিকে রুদ্রনাথ বাড়ি ফিরেছিল সন্ধ্যার মুখে, ফলে অন্ধকারে ভালো করে কিছু দেখতেও পাচ্ছিল না। পাগলের মতো সেই ভাঙা বাড়ির মধ্যে মেয়ে বউয়ের নাম নিয়ে ডাকতে থাকে সে। এমন সময় ঘরের এক ভেঙে পড়া দেওয়ালের নিচে ও নিজের মেয়ের একটা কাপড়ের টুকরো দেখতে পায়। তারপর দেওয়াল সরিয়ে মেয়ের পচা গলা থেঁতলে যাওয়া দেহটা বের করে আনে। সেই রাতেই মেয়ের সেই মৃতদেহ নিয়ে গৃহত্যাগী হয় রুদ্রনাথ। তারপর আর তাকে কেউ কোনোদিন সেখানে দেখেনি। এত অবধি ছিল সংসারী রুদ্রনাথের গল্প। এর পরের থেকে গল্প শুরু হয় রুদ্রনাথ তান্ত্রিকের গল্প। মেয়ের মৃতদেহ নিয়ে আগানে বাগানে রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরে বেড়াতো সে। মন্দির বা কোনো স্থানে কোনো সাধু সন্ত দেখলেই হাতে পায়ে ধরে জোড়াজুড়ি করতে থাকে তার মেয়েকে বাঁচিয়ে দেওয়ার জন্য। লোকে দূর দূর করে দেয়, পাগল বলে ঢিল পাথর ছুঁড়ে মারে। কোনো কোনো সহৃদয় ব্যক্তি আবার এটা সেটা খেতেও দেয়। এইভাবেই এক সময় মৃতদেহ পচে কঙ্কাল বেরিয়ে গেল। তবুও রুদ্রনাথ আশা ছাড়ল না। মেয়ের কঙ্কালটা একটা বস্তায় ভরে নিয়ে ঘুরতে থাকে। এইভাবেই ঘুরতে ঘুরতে রুদ্রনাথের দেখা হয় লবসাং সঙ্গত সেনের সঙ্গে। ইনি একজন তিব্বতী বৌদ্ধ ধর্মগুরু। এর কাছ থেকেই তিব্বতী বজ্রযান তন্ত্রের কথা শোনে রুদ্রনাথ। বৌদ্ধ ধর্মের সাথে হিন্দু তন্ত্র সাধনার মিলনে তৈরি হয়েছে এই বজ্রযান তন্ত্র। সেই তন্ত্রে নাকি মৃত মানুষকে বাঁচিয়ে তোলার পদ্ধতি বলা আছে। এই লবসাং সঙ্গত সেনের সঙ্গেই তিব্বতে যায় রুদ্রনাথ। তারপর পরবর্তী 20 বছর ধরে সে ওই তন্ত্র সাধনাই করে। এরপর রুদ্রনাথ নিজের মাতৃভূমি মানে বাংলায় ফিরে আসে। এখানে এসে রুদ্রনাথের পরিচয় হয় ফুচকাওয়ালা ভৈরব সিংয়ের সঙ্গে। যদিও আমার মতে ভৈরব সিংকে রুদ্রনাথ আগে থেকেই জানত, কারণ দুজনেরই আদি বাসস্থান ছিল গোরখপুর। নতুন লোককে নিজের ষড়যন্ত্রে যুক্ত করার থেকে পুরনো চেনা লোকই ভালো। আর এতে ভৈরব সিংয়ের চরিত্র সম্পর্কে রুদ্রনাথের একটা পূর্ব ধারণা থাকার ফলে খুব একটা অসুবিধা হয়নি। তাই ভৈরব সিংকে পয়সার লোভ দেখিয়ে রুদ্রনাথ নিজের কাজে লাগায়। এখন প্রশ্ন যেটা আসে সেটা হলো যে কেন রুদ্রনাথ মেয়েগুলোকে খুন করলো। সাধনার শেষে রুদ্রনাথের তান্ত্রিক গুরু রুদ্রনাথকে বলে যে মেয়েকে পুনরায় বাঁচাতে গেলে তাকে 5টা কুমারী মেয়ের বলি দিতে হবে। তারপর সেই মেয়েগুলোর মুন্ডু নিয়ে পঞ্চমুণ্ডির আসন বানিয়ে তার উপর বসে সাধনা করতে হবে তাকে। এই বলি আবার সাধারণ বলির মতো এক কোপে দেওয়া যাবে না, ধীরে ধীরে মন্ত্র পড়তে পড়তে গলা কাটতে হবে। তবে যে কোনো কুমারী মেয়ে হলেই হবে না, বলির জন্য চাই বিশেষ ধরনের কুমারী মেয়ে যাদের মধ্যে যোগিনীর লক্ষণ আছে। আমিও ইনভেস্টিগেশনের সময় দেখেছি যে কটা মেয়ে খুন হয়েছে প্রত্যেকটা মেয়েরই ব্লাড গ্রুপ মিস জয়তীর মতন, মানে AB নেগেটিভ। এখন যোগিনী হওয়ার সাথে AB নেগেটিভ ব্লাড গ্রুপের কি সম্পর্ক সেটা আমার জানা নেই। এতক্ষণ চুপ করে প্রত্যয়ের কথাগুলো শুনছিল কমল। এবার প্রশ্ন করল, কিন্তু স্যার ওরা বুঝতো কি করে যে কোন মেয়ের ব্লাড গ্রুপ AB নেগেটিভ? এক্স্যাক্টলি, এখানে একটা বৈজ্ঞানিক টুইস্ট আছে। কমল, তুমি বোধহয় জানো না যে আমাদের লালা রসের সাথে আমাদের রক্তের একটা সম্পর্ক আছে। এখনকার দিনে তোমার সালাইভা টেস্ট করেও তোমার ব্লাড গ্রুপ বলে দেওয়া যায়, যদিও সেটা কিছুটা খরচ সাপেক্ষ, কিন্তু সম্ভব। আর অন্যদিকে দেখতে গেলে আমাদের প্রত্যেকের সালাইভার ধরনই আলাদা, ফলে আমরা প্রত্যেকে যে খাবারের স্বাদ পাই তারও ধরন আলাদা। একই খাবার দেখবে কারো বেশি ঝাল লাগে, আবার কারো কম। এগুলো সবই কিছু এনজাইম আর হরমোনের কারণেই।
ভৈরব সিংয়ের ফুচকার মশলার সাথে রুদ্রনাথের দেওয়া এক রকমের দৈব ঔষধ মিশিয়ে দিত। এই ওষুধের বিদ্যা ও তিব্বতে শিখেছিল। এর ফলে অন্যদের কাছে সেই মশলা ঠিক লাগলেও যাদের ব্লাড গ্রুপ AB নেগেটিভ তাদের মুখে সেটা মিষ্টি লাগত। এখন ফুচকাতে কেউই সাধারণত মিষ্টি পছন্দ করে না, ফলে খদ্দের যখনই বলতো যে ফুচকা মিষ্টি কেন, ভৈরব সিং বুঝে যেত যে এই সেই লোক। তখন সে সেই মেয়েটিকে আলাদা করে মশলা মেখে দিত, আর সেই মশলার সাথে খুব সামান্য পরিমাণে মিশিয়ে দিত রুদ্রনাথেরই দেওয়া এক রকমের নার্কোটিক ড্রাগ। আগেই বলেছি যে রুদ্রনাথ পেশাতে ছিল কেমিস্ট, ফলে নানান রকমের ওষুধ ও ড্রাগের ব্যাপারে জ্ঞান থাকাটা তার পক্ষে অস্বাভাবিক নয়। ড্রাগের পরিমাণ খুব অল্প হওয়ার কারণেই প্রথম দিনেই শরীরে তেমন কোনো ক্ষতি না হলেও জিনিসটার উপর এক ধরনের নেশা জন্মে যেত খাদকে। অবশ্য লাস্ট দিন ড্রাগের পরিমাণটা অন্য দিনের তুলনায় একটু বেশিই হতো, যাতে মেয়েগুলো বেশি চেঁচামেচি করতে না পারে বা পালাতে না পারে, আর তাদের হিপনোটাইজ করতেও সুবিধে হয়। ঠিক বলেছেন স্যার, আমারও প্রথমবার আলু মাখাটা কেমন মিষ্টি লেগেছিল। আর প্রথম দিন খাওয়ার পর থেকেই প্রতিদিন সন্ধেবেলা ফুচকা না খেলে কেমন যেন অস্বস্তি হতো শরীরের মধ্যে। কিন্তু এর পেছনে যে এত কিছু আছে তা সত্যি বুঝিনি। প্রত্যয় একটু থেমে আবার বলতে শুরু করলো। এখানে রুদ্রনাথের বিচক্ষণতার একটা পরিচয় পাওয়া যায়। ভেবে দেখো কমল, ও অন্য কোনো উপায় না বেছে ফুচকাকেই বেছেছিল, কারণ ও জানতো যে ধনী গরিব সব শ্রেণীর মেয়েদের কাছেই ফুচকা খুবই সহজলভ্য এবং মুখরোচক একটা খাবার। অন্য কোথাও যাক না যাক ফুচকা খেতে মেয়েরা আসবেই। ফলে এর মাধ্যমে AB নেগেটিভ গ্রুপের মেয়ে বা রুদ্রনাথের ভাষায় ওই যোগিনী খুঁজে পাওয়ার কাজটা অনেক সহজ হবে। একটা জায়গায় একজন মেয়ে পেলেই সেখানে আর থাকতো না ওরা, পাত্তারি গুটিয়ে চলে আসতো নতুন জায়গায়। এতে ধরা পড়ার চান্সও কম, আর একটা খুনের জন্য কেউ একজন ফুচকাওয়ালাকে তো সন্দেহ করবে না সহজে। কিন্তু স্যার, এসবের পেছনে যে ওই তান্ত্রিক অ্যাক্টিভিটি রয়েছে, এটাই বা আপনি বুঝলেন কিভাবে? লাস্ট খুনটা যেখানে হয়েছিল সেখানেই স্পটে আমি একটা তামার কয়েন আর একটা কাঠের পুতুল গোছের কিছু দেখতে পেয়েছিলাম। প্রথমে ব্যাপারটা অতটা গায়ে মাখিনি, তবে পরে সেদিন তুমি যখন বললে যে পঞ্চমী তিথিতে তোমাদের বাড়িতে নাকি কি পুজো আছে, তখনই ব্যাপারটা মাথায় ক্লিক করলো। তারপর বাংলা ক্যালেন্ডার মিলিয়ে দেখি খুনগুলো যে যে দিন হয়েছে সেই দিন ছিল অমাবস্যা। অমাবস্যা, গলা কেটে খুন, মুন্ডু কেটে নিয়ে যাওয়া, তামার পয়সা, কাঠের পুতুল, সব কিছুই পরপর সাজালে একটা কথাই সামনে আসে, সেটা হলো এ নিশ্চয়ই কোনো পাগল তান্ত্রিকেরই কাজ। অবশ্য এই তন্ত্রাচারের কথাবার্তা রুদ্রনাথ নিজে জেরার মুখে স্বীকার করেছে। কিন্তু স্যার, আমি যে ওই মুহূর্তে ওখানে থাকবো সেটা আপনারা জানলেন কি করে? আপনার উপর আমাদের অনেক দিন থেকেই নজর ছিল ম্যাডাম। আপনি কখন কোথায় যান, কি করেন, সব কিছুই আমাদের লোক আড়ালে থেকে নোটিস করছিল। তবে সবই আপনার ভালোর জন্যই। ভৈরব সিংয়ের ব্যাপারটাও আমরা জানতাম, কিন্তু তার মাথার উপর যে কী আছে সেটা আমরা জানতাম না। সেদিন যখন আপনি ভৈরব সিংয়ের সাথে গেলেন তখন আমরাও নিঃশব্দে আপনাদের পিছু নিয়েছিলাম। তারপর রুদ্রনাথের সাথে আপনার পুরো কনভারসেশন ও তার অ্যাক্টিভিটিগুলো আমরা নাইট ভিশন ক্যামেরায় রেকর্ড করি পরবর্তী এভিডেন্সের জন্য। এরপর যখন দেখি যে সে আপনাকে খুন করতে অস্ত্র তুলেছে, তখন আমরা তাকে গুলিটা করতে বাধ্য হই। কথা থামিয়ে চুপ করে বসে থাকে প্রত্যয়। ঘরের মধ্যে সবাই চুপচাপ। এতক্ষণ সবাই মন্ত্রমুগ্ধের মতো যেন গল্প শুনছিল। সেটাই বোধহয় আত্মস্থ করার চেষ্টা করছে। একটু পর উঠে পড়ে প্রত্যয়, সাথে কমলও। জয়তীকে উদ্দেশ্য করে প্রত্যয় বলে, মিস জয়তী, আপনি কাল ছাড়া পেয়ে যাচ্ছেন ঠিকই, কিন্তু আমরা হয়তো আপনাকে আবার একটু বিরক্ত করতে পারি। আসলে কোর্টে আপনার উপস্থিতি যে লাগবে সেটা তো বুঝতেই পারছেন। সো হোপ উই উইল গেট ইউর কোঅপারেশন। ধীরে ধীরে মাথা নাড়ল জয়তী। এরপর শেফালি দেবীর দিকে তাকিয়ে প্রত্যয় বলল, তাহলে এখন আসি শেফালি দেবী, ভালো থাকবেন। শেফালি দেবী এতক্ষণ মাথা নিচু করে মুখে আঁচল দিয়ে
গল্প শুনছিলেন। এরপর তিনি মুখ তুলে প্রত্যয়ের দিকে তাকালেন। তার দু চোখে কৃতজ্ঞতা মাখানো দৃষ্টি। হাত জোর করে শুধু একটা কথাই বললেন, অনেক ধন্যবাদ আপনাদের আমার মেয়েকে আমার ফিরিয়ে দেওয়ার জন্যে। প্রত্যয় আর কমল হসপিটালের ঘর থেকে বেরিয়ে এলো। দুজনে বাইরের দিকে হাঁটতে লাগলো। কমল অনেকক্ষণ থেকেই চুপ করে আছে। এই দেখে প্রত্যয় বলল, কি কমল, কি ভাবছো? ভাবছি রুদ্রনাথের কথা। নিজের মরা মেয়ের কঙ্কাল পিঠে করে এত বছর বয়ে বেড়ানো কি চারটিখানি কথা? প্রত্যয় একটা সিগারেট ধরিয়ে একটু ম্লান হেসে বলল, তাও যদি নিজের মেয়ে হতো। এক ঝটকায় মাথা তুলে প্রত্যয়ের দিকে চাইল কমল। ওর দু চোখে বিস্ময় উপচে পড়ছে। নিজের মেয়ে নয় মানে? তাহলে এই কঙ্কালটা কার? এক মুখ ধোঁয়া ছেড়ে প্রত্যয় বলল, এই গল্পের একটা ক্লাইম্যাক্স আছে কমল। ভিতরে যে গল্পটা শুনলে সেটাই শেষ নয়। রুদ্রনাথের গল্পে তার পরিবারে তার বউ আর মেয়ে ছাড়াও আরও দুজন ক্যারেক্টার ব্যাকগ্রাউন্ডে রয়েছে। এরা হলো রুদ্রনাথের বাড়ির এক পরিচারিকা ও তার দ্বিবর্ষীয় মেয়ে। এই পরিচারিকাটিও ছিল জাতিতে বাঙালি। রুদ্রনাথের বউ ভালো হিন্দি বলতে পারতেন না বলে সারাদিন যাতে কথা বলতে পারেন সেই জন্যই একজন বাঙালি কাজের লোককে রেখেছিলেন। এই কাজের লোকটি ছিলেন বিধবা। মেয়ের জন্মের কিছুদিন পরই তার স্বামী এক দুর্ঘটনায় মারা যায়। এই সহায় সম্বলহীন সাদামাটা মেয়েটিকে খুব ভালোবাসতেন রুদ্রনাথের বউ। তার মেয়েটিও ছিল রুদ্রনাথের মেয়েরই বয়সী, তার খেলার সাথী। এই শিশুটিকেও বড় স্নেহ করত রুদ্রনাথের বউ। নিজের মেয়ের জন্য খেলনা কিনলে তার জন্যও কিনত। নিজের মেয়ের জামা কিনলে ঠিক একই রকমের জামা সেই মেয়েটির জন্যও কিনে আনত। রুদ্রনাথদের বাড়ির কাছেই একটা ছোট্ট টিনের ছাউনি দেওয়া ভাড়া ঘরে থাকতো এই মা মেয়ে। যেদিন দুর্ঘটনা হয় সেদিন ওদের ঘরে জল ঢুকে যাওয়ায় মা আর মেয়ে আশ্রয় নেয় রুদ্রনাথের পাকা বাড়িতে। রুদ্রনাথ তখন বাইরে, ফলে দুর্যোগে একজন সঙ্গী পেয়ে মনে খানিকটা সাহস পায় রুদ্রনাথের বউ। ঘরের মধ্যে খেলছিল দুই বাচ্চা। পরিচারিকার বাচ্চা মেয়েটা খেলতে খেলতে খাটের তলায় ঢুকে যায়। এমন সময় হুড়মুড় করে ভেঙে পড়ে ঘরের একটা দেওয়াল। রুদ্রনাথের বউ ছুটে বাঁচাতে যায় মেয়েটাকে, কিন্তু তার উপরেও দেওয়াল ভেঙে পড়ে। ভাঙা দেওয়ালের নিচে পৃষ্ঠ হয়ে মারা যায় রুদ্রনাথের বউ আর সেই পরিচারিকার বাচ্চা মেয়েটা। সেই পরিচারিকা তখন রুদ্রনাথের মা মরা মেয়েটাকে বুকে তুলে নেয়। পরদিনই অন্য কিছু লোকের সাথে সে ওই বাচ্চাটাকে নিয়ে ওই বন্যা দুর্গস্ত এলাকা ছেড়ে পালিয়ে যায়। পরে অবশ্য সেই পরিচারিকা ফিরে গেছিল রুদ্রনাথের খোঁজে, কিন্তু রুদ্রনাথ তখন সেই পরিচারিকার বাচ্চা মেয়েটার মৃতদেহ বুকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল পাগলের মতো। আসলে রুদ্রনাথ যখন বাড়ি ফিরেছিল তখন ছিল সন্ধেবেলা। সেই জন্য আবছা আলোয় ও বুঝতেই পারেনি যে ওটা ওর মেয়েই নয়। আর তাছাড়া ততদিনে সব দেহ ফুলে পচে চেহারা বোঝাও দুষ্কর। এদিকে সেই পরিচারিকা তারপর ফিরে আসে বাংলায়। মনিবের মেয়েকে নিয়ে নতুন করে জীবন শুরু করে। কষ্টে শিষ্টে বুকের সবটুকু ভালোবাসা উজাড় করে বড় করতে থাকে সেই মেয়েকে। তাকে বুঝতেই দেয় না যে সে তার আসল মাই নয়। রুদ্রনাথের বউয়ের ঋণ সে সুদে আসলে ফিরিয়ে দিয়েছে। এখন তারা কোথায় আছে আপনি কি জানেন? এখানেই, এই শহরেই আছে। তুমিও তাদের চেনো। আমি চিনি। হ্যাঁ, রুদ্রনাথের বাড়িতে যে ভদ্রমহিলা পরিচারিকার কাজ করতেন তার নাম কি জানো? শেফালি নন্দী। সামনে এই মুহূর্তে বোম পড়লে বোধহয় কমল এত আশ্চর্য হতো না। খানিকক্ষণ প্রত্যয়ের দিকে তাকিয়ে থেকে ও বলল, শেফালি নন্দী? তার মানে? হ্যাঁ, তার মানে হলো জয়তী হলো রুদ্রনাথের আসল মেয়ে। তা স্যার, আপনি জয়তীকে বলবেন না যে ওর আসল পিতৃপরিচয়ের কথা? বলে কি লাভ কমল? চারখানা নৃশংস খুনের অভিযোগ রুদ্রনাথের নামে। বিচারে ওর ফাঁসি তো নিশ্চিত। এই সময় যদি জয়তী জানতে পারে যে রুদ্রনাথই ওর আসল বাবা,
তাহলে কি সেই পিতা পুত্রীর মিলন খুব একটা সুখকর হবে বলে তোমার মনে হয়? এছাড়া অন্য দিকটাও বিচার করে দেখো, যে মেয়েকে শেফালি দেবী বুকে আগলে এত বড় করলো, সে যদি আজ জানতে পারে যে শেফালি দেবী ওর আসল মাই নয়, তখন ওদের দুজনের বুকের মধ্যে দিয়ে কি ঝড় বয়ে যাবে ভাবতে পারছো? তার চেয়ে যেমন আছে সেরকমই থাক। জয়তী যে শেফালি দেবীকে নিজের মা হিসেবে জানে, সেটা নিয়েই না হয় ওরা সারা জীবনটা কাটিয়ে দিক, এতেই সবার ভালো। আচ্ছা, শেফালি দেবী রুদ্রনাথকে চিনতে পেরেছেন, তাই না? আর আমিও যে ব্যাপারটা বুঝতে পেরেছি সেটা উনি বুঝেছিলেন। তাই ঘরের বাইরে আমি যখন ওনাকে আসল কথাটা জিজ্ঞেস করি, উনি আমার হাত ধরে কেঁদে ফেললেন। আমাকে অনুরোধ করলেন যে যাতে আমি জয়তীকে সত্যি কথাটা না বলি। যদিও উনি না বললেও আমি কথাটা জয়তীকে বলতাম না। আর রুদ্রনাথ, সে তো কোনোদিন জানতেই পারল না যে তার মেয়ে এখনো বেঁচে আছে। রুদ্রনাথও জানে। জানে? প্রথমে জানতো না, কিন্তু সেই দিন স্পটে শেফালি দেবী আর রুদ্রনাথ দুজনেই একে অপরকে চিনতে পারে। এছাড়া জয়তীর কাঁধে একটা বার্থ মার্ক আছে, দেখেছো নিশ্চয়ই। বলি দেওয়ার সময় সেটা দেখেও ক্ষণিকের জন্য বিচলিত হয়েছিল রুদ্রনাথ, কারণ তার মেয়ের শরীরের এই চিহ্নটা তার পরিচিতই ছিল। প্রথমে অবশ্য ব্যাপারটা কাকতালীয় ভেবেছিল, কিন্তু পরে শেফালি দেবীকে দেখে ব্যাপারটা বুঝতে খুব একটা অসুবিধা হয়নি তার। কমল চুপ করে দাঁড়িয়ে থাকে। হাতের সিগারেটটা ফেলে দিয়ে প্রত্যয় বলল, ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস দেখো কমল। নিজের মেয়ে ভেবে 20 বৎসর ধরে শেফালি দেবীর মেয়ের কঙ্কালকে পিঠে করে বই নিয়ে চলল রুদ্রনাথ। আর এদিকে রুদ্রনাথের মেয়েকে স্নেহ ভালোবাসা দিয়ে নিজের মেয়ের মতো বড় করে তুললেন শেফালি দেবী। আবার ভাগ্যের ফেরে মেয়েকে ফেরানোর জন্য নিজের মেয়েকেই বলি দিতে যাচ্ছিল রুদ্রনাথ। কি আজব সংযোগ না কমল? এই পৃথিবীতে অনেক সময়ই অনেক কিছু ঘটে যাকে শুধুমাত্র ভালো বা খারাপ কিংবা ঠিক ভুলের নিরিখে বিচার করাটা যায় না। কমল মাথা নামিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। কমলকে ছেড়ে দিয়ে নিজের গাড়িতে উঠে বসল প্রত্যয়। এখন একটু একা কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করছে ওর। পার্কিং থেকে গাড়ি বের করে বাড়ির উল্টো মুখে সরু কাঁচা গলির রাস্তাটার দিকে স্টিয়ারিং ঘোরালো প্রত্যয়। ধীরে ধীরে বিকেল গড়িয়ে সন্ধে নামছে। পশ্চিম আকাশে একখণ্ড কালো মেঘ উঠেছে। তার আড়ালেই অস্তগামী লাল সূর্যটা এক একবার করে মুখ লুকাচ্ছে, পরক্ষণেই আবার উঁকি দিচ্ছে। সারা আকাশটা যেন একটা ক্যানভাস, আর তার বুক জুড়ে নীল, কমলা, হলুদ আরও নানা রঙের খেলা। অনেকটা যেন আমাদের জীবনের মতোই। এইরকমই কোনো এক বিকেলবেলায় এক চোখ স্বপ্ন নিয়ে বাড়ি ফিরছিল রুদ্রনাথ। ফেরার সময় বুঝতেও পারেনি তার জীবনের ওই রঙিন আকাশে কালো মেঘ ঘনিয়ে উঠেছে। রুদ্রনাথের জন্য কেমন যেন একটা কষ্ট হয় প্রত্যয়ের। ও জানে রুদ্রনাথ খুনি, 4-4টে ভয়ঙ্কর নৃশংস খুন করেছে সে। কিন্তু যদি একজন বাবার দৃষ্টিভঙ্গিতে দেখা যায়, তাহলে কজন পিতা পারে মেয়ের মৃতদেহকে বছরের পর বছর বুকে চেপে পথ চলতে? কজন বাবা পারে মৃত মেয়েকে বাঁচানোর জন্য সব ছেড়ে দেশ দেশান্তরে ছুটে বেড়াতে? ভালো চাকরি ছিল রুদ্রনাথের, কোনো অভাবই ছিল না। সে চাইলেই সব ভুলে নতুন করে জীবন শুরু করতে পারত। কিন্তু রুদ্রনাথ সেই সুখ ঐশ্বর্য হেলায় ফেলে দিয়ে ছুটে বেরিয়েছিল শুধু মেয়ের মুখে আরও একবার বাবা ডাকটা শুনবে বলে। কজন মানুষ এই সমাজে পারে এমন? আইনের চোখে সে কুখ্যাত, অপরাধী, কিন্তু সে খুন করেছে শুধু নিজের মেয়ের জন্য। নিজের অন্য কোনো স্বার্থ কিন্তু ছিল না। প্রত্যয় জানে রুদ্রনাথের পন্থা খারাপ ছিল, কিন্তু উদ্দেশ্য নয়। একজন পিতা হিসাবে সে প্রত্যয়ের চোখে অনেক বড় এবং মহান। সূর্যটা ডুবে গেছে বেশ কিছুক্ষণ আগে। আকাশের কালো মেঘটা এখন অনেকটা ছড়িয়ে গেছে। ধীরে ধীরে সন্ধ্যা নামছে পৃথিবীর বুকে। সেই আধো অন্ধকারের মধ্যে দিয়ে ছোট কাঁচা রাস্তা ধরে ধীরে ধীরে প্রত্যয়ের গাড়িটা ছুটে যেতে থাকে দিগন্তরেখা লক্ষ্য করে।
শুনছিলেন আজকের গল্প রুদ্রনাথ দ্বিতীয় পর্ব। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্টের মাধ্যমে। আশা করি আপনাদের ভালোবাসা এবং অনুপ্রেরণা আমাদের পথ আরও সুদূর প্রসারী করবে। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা।